করা যায়। আগে 2 নাম্বার এটা ছবিটা একটু দেখা বলে জানো দুইটার মধ্যে সম্পর্ক কি পার্থক্য? এটার লেগে আগে গুলো ই লাগবো, ধারণা লাগবো। মনে হয় না। দেখি, সাধারণ স্পর্শক বলা হয় যদি একটি সরলরেখা দুটি বৃত্তকে স্পর্শ করে, বৃত্তকে সাধারণ স্পর্শক বলে। সাধারণ স্পর্শক দুই ধরনের হতে পারে: সরল সাধারণ স্পর্শক, তির্যক সাধারণ স্পর্শক। আচ্ছা, যে সাধারণ স্পর্শক বৃত্তের আহ ব্লা 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 ব্লা, আচ্ছা বুঝতে পারছি। মানে হচ্ছে এখানে একটা বৃত্ত আছে, আল্লাহ মাউস ডাকতে তো কষ্ট। এখানে আর একটা বৃত্ত আছে, ঠিক আছে। এখন এই দুইটাকে স্পর্শ করছে আল্লাহ, এটা সরলরেখা, কি? ঠিক আছে। তাহলে এই যে সরলরেখাটা, এই সরলরেখাটা হচ্ছে এই 1 নাম্বার আর 2 নাম্বার বৃত্তের সাধারণ স্পর্শক। বুঝছো? হ্যালো। আচ্ছা, আরেকটা কি মনে করো, এই দুইটা বৃত্ত, হ্যাঁ, ওই যে বই আঁকা আছে ওটা দিয়ে বুঝাই দেন। আমি এমনি রাখতে গেলে তো কে চিত্র আঁকতেছেন, মাথায় এরকম। নষ্ট। এই যে এই দুইটা বৃত্ত, 1 নাম্বার ও 2 নাম্বার বৃত্ত একটা সরলরেখা স্পর্শ করে, সেটা সাধারণ স্পর্শক বলে। কিন্তু ওইখানে একটা চিত্র ছোট একটা বৃত্ত বড় এরকম দিচ্ছে কেন? বলতেছে এটা, দেখো। এখন যে কোনো একটা বিন্দু, এই যে মনে করো একটা একটা বৃত্ত, বৃত্ত থেকে বাহিরের একটা বিন্দু আছে, বলতো এই বিন্দু হুম, থেকে এই বৃত্তের উপর কয়টা স্পর্শক আঁকা যাবে? দুইটা। দুইটা স্পর্শক আঁকা যাবে। এই যে একটা স্পর্শক, এই যে একটা স্পর্শক, ঠিক আছে। এখন তোমার এখানে যদি একটা বৃত্ত দেই, ছোট একটা বৃত্ত দেই, এই ছোট বৃত্ত দিয়েও এই বিন্দু দুটো স্পর্শক আঁকা যাবে। এখন এই 1 নাম্বার বৃত্ত আর 2 নাম্বার বৃত্ত দিয়া হচ্ছে এই 1 নাম্বার রেখাটা আর 2 নাম্বার রেখাটা যদি চাই, তাহলে এই দুই রেখা এই হচ্ছে 1 নাম্বার 2 নাম্বার বৃত্তের সাধারণ স্পর্শক। বুঝতে পারছো? এটাই হচ্ছে এখানে বলছে যে সরল সাধারণ স্পর্শক হচ্ছে তার কত? স্পষ্ট। সরল সাধারণ স্পর্শক হচ্ছে বড় বৃত্ত থাকবে, ছোট বৃত্ত থাকবো, একটা বিন্দু থাকবো, বিন্দু দেওয়া হচ্ছে দুইটা রেখা যাবে আর কি। বুঝছো? আর তির্যক সাধারণ স্পর্শক হচ্ছে দুইটা বৃত্ত আলাদা আলাদা থাকবে, হ্যাঁ। এখানে একটা রেখা থাকবে, এখানে একটা রেখা থাকবে আর কি, যাবে আর কি। এরকম দুইটা আলাদা আলাদা স্পর্শক যাবে আর কি। এটাকে বলা হয় তির্যক সাধারণ স্পর্শক। তাহলে আমরা সংখ্যাটা দেখি যে সাধারণ স্পর্শকের স্পর্শ বিন্দুদ্বয়ের বৃত্তের কেন্দ্রদ্বয়ের সংযোগ সরলরেখা একই পার্শ্বে অবস্থিত থাকে সরল সাধারণ স্পর্শক বলে। অর্থাৎ দেখো, এই যে রেখাটা, এই রেখাটা কিন্তু একই পার্শ্বে অবস্থান করতেছে, ঠিক আছে, উপরের পার্শ্বে অবস্থান করতেছে। আর এই রেখাটা নিচের পার্শ্বে অবস্থান করতেছে, দুইটা বৃত্তের। আর যে সাধারণ স্পর্শ বিন্দুদের কেন্দ্রদ্বয়ের সংযোগ রেখা বিপরীত পার্শ্বে অবস্থান করে। এই দেখো, এটা হচ্ছে উপরে আর নিচে, মানে প্রথম বৃত্তের উপরে দ্বিতীয় বৃত্তের নিচে, আবার প্রথম বৃত্তের নিচে দ্বিতীয় বৃত্তের উপরে অবস্থান করতেছে। এটা বলা হয় তির্যক সাধারণ স্পর্শক। তাহলে দুইটা আহ ডিফারেন্সিয়েট করতে পারছো। আচ্ছা, আচ্ছা, এখন চিত্র দিয়ে আমরা জিনিস বলতে বুঝি, মানে ইকুয়েশন যেটা মনে করি সাধারণ সরল সাধারণ স্পর্শকের পি বিন্দুতে ছেদ করে। সরি, চিত্রটা বেশি হাবিয়ে গেছে, একটু মুছে দিই। টি বিন্দু না T1 কোনটা? পি। পি পি এই সরল সাধারণ স্পর্শক দ্বয় পরস্পর পি বিন্দুতে ছেদ করে না। হুম। বিদ্যুৎ দ্বয়ের কেন্দ্র হচ্ছে C1 এবং C2। এই যে C1 C2, ব্যাসার্ধ হচ্ছে R1 এবং R2। তাহলে তারপরে C2 হতে স্পর্শকের উপর CT1 এবং C2 লম্ব আঁকবো। অর্থাৎ এখানকার একটা লম্ব আঁকবো, এখানকার একটা লম্ব আঁকবো, তাই তো? বুঝছো তো নাকি? লম্বা করলাম কেন? আর মানে স্পর্শক মনে রাখবা সবসময়, একটা স্পর্শক বৃত্ত, স্পর্শক, ঠিক আছে। মনে রাখবা এই স্পর্শক হচ্ছে কেন্দ্র থেকে সবসময় লম্ব থাকে, নাহলে স্পর্শক হতে পারে না। স্পর্শকের শর্ত হচ্ছে তোমার লম্ব থাকবে কেন্দ্র থেকে।
যে দূরত্বটা, ঠিক আছে। এই জন্যই আমরা হচ্ছে এই সেন্টার থেকে হচ্ছে এই স্পর্শকের উপর একটা লম্ব টানবো CT1। হ্যাঁ, মানে CT1 লম্ব হবে P1, P এর লম্ব হবে, বুঝতে পারছো? ঠিক একইভাবে CT2 লম্ব হবে P2, P এর লম্ব হবে। মানে স্পর্শক স্পর্শক সবসময় কেন্দ্র থেকে যে দূরত্ব থাকবে তার লম্ব হবে আর কি। এটা সম্ভবত আগে এই থিওরিটা আছে, না আমরা এটা পড়ি না, এই জন্য আর কি নতুন একটা সেট। বুঝছো এটা? হ্যাঁ, দিলাম পরে। আচ্ছা, তাহলে এখন আমরা আহ এটা লিখতে পারি না, এই যে বড় যে ত্রিভুজটা, হুম। বড় ত্রিভুজের বড় ত্রিভুজ আর এই যে ছোট ত্রিভুজ, ছোট ত্রিভুজের অন্য একটা রং দেখি। সমকোণী না দুইটাই? হ্যাঁ, দুটোই সমকোণী। ছোট ত্রিভুজের ক্ষেত্রে দেখো এই কোণটা আর এই কোণটা সমান, আর এটা কিন্তু সাধারণ কোণ দুই ত্রিভুজের, তাহলে এই কোণটা এই কোণটা অবশ্যই সমান হবে, তাই না? হ্যাঁ, হওয়ার ইচ্ছা কথা। হ্যাঁ। তাহলে কি বলা যায় না এই তোমার বড় ত্রিভুজটা ছোট ত্রিভুজটা সদৃশকোণী? অদৃশকোণী। হ্যাঁ। তিনটা কোণ সমান হলে সদৃশকোণী না? হুম। আচ্ছা, তাহলে আমরা এটা বলতে পারি না যে এই PC1 আর PC2 ইকুয়াল টু CT1 এবং CT2, বলতে পারি না? হুম, এরকম। PC1 আর PC2 ইয়ারা হয় কোনটা সমান? মানে কি ইয়ারা হয় এক দিয়ে। আচ্ছা, কি বলতে পারি এইটুক? কোনটা সমান কোনটা? কি অনুপাত কেমন কেমন করবে? বাহুর অনুপাত মানে সদৃশকোণ হলে বাহুর অনুপাত সমান হয়, জানো না? সমান তো, কিন্তু আপনি তো অনুপাত করে দিয়েছেন, ভাগ করে দিয়েছেন। এই দেখো এইটার অনুপাত এইটা, ঠিক আছে, আবার এইটার অনুপাত এটা, বলা যায় না? দুটার অনুপাত কত হবে? 2:1 না কত? 2:1 না, এটা অনুপাত এইটুক অনুপাত বলি, এইটুক অনুপাতটা বুঝছো না? দেখো আচ্ছা, কোন রকম বুঝলাম। না, কোনো রকম নয়, বুঝতে হবে ভালো করে। আমার খালি মনে কাছে এই দুটা এরকম অনুপাত হবে কেন? ও, তুমি অনুপাত তাহলে মানে এরা ক্লাস করো নাই ছোট ক্লাসে? এ বি সি, বি তো হয় নাই, ডি ই এফ, মনে করো এটা সদৃশকোণী, এ কোণ এ কোণ সমান, এ কোণ এ কোণ সমান, হ্যাঁ, হুম। এক কোণ সমান, তাহলে অনুপাত গুলো কি হবে বলো? একটা ছোট একটা বড় ত্রিভুজ। হ্যাঁ, অনুপাত গুলো কি হবে, বাহুর অনুপাত গুলো এবি বাই বি হবে না? মনে হয় ছোটবেলায় মনে হয় ক্লাসটা মনে স্কিপ করছিলাম, এলে মনে পারি। হ্যাঁ, এটা হচ্ছে এবি বাই, মানে এই বাহুটা সমান হবে, অনুপাত সমান হবে, আবার বিসি সমান সমান ইএফ হবে, আবার এসি সমান সমান ডিএফ হবে আর কি। বুঝতে পারছো? মানে যে এ বি এর কোণ হচ্ছে তোমার এ আর বি না, হুম। আর ডি এর কোণ কি এই যে ডি আর ই না, ই আর এর। এফ নাই, ডি আর ই। ও ডি তো এই দুই কোণের উপরটা ডিলে। মাঝখানে, ওই দুই কোণের মাঝখানে কোন বাহু, ডিই বাহু, এই এই দুই কোণের বাহু এবি বাহু, এই জন্য এবি বাই ডিই হবে। আর দেখো মোটা চারো না, ক্লাস করে তো সমস্যা হবে। বুঝছো? হ্যাঁ।
তো এইটাই আর কি, এখানে অনুপাত লেখা যায়, তুমি হচ্ছে অনুপাত জিনিসটা দেখে নিয়ে তাইলে, ঠিক আছে। তো এটা হচ্ছে লেখা যায়। আবার আমরা সিটি ওয়ান কিন্তু আমরা কি জানি, বড় বড় বৃত্তের ব্যাসার্ধ, সিটি টু ছোট বৃত্তের ব্যাসার্ধ, তাহলে R1/R2, এটুকু বুঝছো? আচ্ছা, গেল আরো ওয়ান আর একটু প্রেশার দাও। হ্যাঁ, এটা তো সাধারণ বাহু, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তাই না? তাহলে হ্যাঁ, P1 মানে এখান থেকে কি দেখা যায়, PC1/PC2 ইকুয়াল টু R1/R2 লেখা যায় না? পিসি আর হ্যাঁ লেখা যায়। এখন এটা যদি অনুপাত আকারে লিখি তাহলে কি দেখা যায়, PC1 অনুপাত। PC2 ইকুয়াল টু R1:R2 লেখা যায় না? লেখা যায়। এইটাই হইছে এটা, এইটাই হইছে এটা। বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা। আর তির্যকের ক্ষেত্রেও তোমার হচ্ছে ক্যালকুলেশন করে এই ইকুয়েশন দেয়া আছে, সেম ইকুয়েশন দেয়া আছে। বুঝতে পারছো? এটা দ্বারা আসলে কি সেম বুঝছো? ইকুয়েশন দুটার ক্ষেত্রে সেম কেমনে হয়, ওটা না আলাদা মানে বিপরীত পাশে নাটা। ওটাও বিপরীত আসার কথা না, কারণ এখানেও সব দৃশ্য হিসেবে কাজ করছে। দেখো, আমরা তাহলে একটু দেখি এটা। মনে করি C1 C2 দুটি কেন্দ্র R1 R2 ব্যাসার্ধ পরস্পর সবই নয় এমন দুটি তির্যক হতে বিভিন্ন দিকে ছেদ করতেছে, অর্থাৎ এখানে একটা রেখা টানছি আমি, এখানে একটা রেখা টানছি, এটা বিভিন্ন দিকে ছেদ করতেছে, বুঝছো, মাঝখানে। তো বিভিন্ন দিকে ছেদ করতেছে, তাহলে সি থেকে আমার এটার উপর লম্ব টানবো, আবার C2 থেকে এটার উপর লম্ব টানবো, ঠিক আছে। এখন দেখো এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার ক্ষেত্রে কোন কোন বাহু সমান বলো, কোন কোন কোনটা কোনটা? বাহু না, কোন 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 সমান বলো। ওই যেটা আমাদের হ্যাঁ, এই দুটো ত্রিভুজের মধ্যে পি এর দুই পাশে দুইটা সমান হবে। তারপর বিপরীতে কোন ওই সমান, যে সমকোণ হ্যাঁ, সমান, ঠিক আছে। ওই C1 C2 দুইটা সমান। C1 C2 সমান, তাহলে বাহুগুলো কোনটা কোনটা সমান বলো। আগেটার মতো যাবে তাহলে, C1 T1 C2 T2। দেখি এই সবগুলা কি সমান হবে ভাগ করে ফেরা? রাশিগুলো সমান হবে, তো এরকম জিনিসটা হবে। এখন পার্থক্য তাহলে কি? পার্থক্য হচ্ছে দেখো, এটা মানে কি, এটা হচ্ছে মানে C1P এবং C2P, এটা হচ্ছে R1:R2 আসছে, এটা হচ্ছে এই যে পি বিন্দুটা আছে, এই পি বিন্দুটা C1 আর C2 বাইরে না, দেখো তো, C1 C2 সংযোগ করেছে বাইরে না, দুইটা বৃত্তেরই বাইরে, হ্যাঁ। এটা বৃত্তের বাইরে, তাহলে এটা বহির্বিভক্ত করছে, ঠিক আছে, এটা বহির্বিভক্ত করছে। আর এই C1 C2 ভিতরে হচ্ছে তোমার পি বিন্দু হচ্ছে, এটা হচ্ছে তোমার অন্তর্বিভক্ত করছে। এটা হচ্ছে সরলরেখার কনসেপ্ট, বুঝছো? তো এটা বাইরে বিভক্ত করলো, ওটা অন্তর বিভক্ত করলো, পার্থক্য কি হইলো? তুমি এই তো সমানই আসলো, অনুপাত তো সমানই আসলো। অনুপাত সমান আসলো, কিন্তু পার্থক্য বহির্বিভক্ত অন্তর্বিভক্ত, ওই যে তাহলে বহির্বিভক্ত সূত্র পড়বে, অন্তর্বিভক্ত সূত্র পড়বে, মনে নেই? এগুলো তো দিছে নাই না। এই নিচে তো আছে, নিচে আছে, ঠিক আছে। সূত্র সলবে, আচ্ছা। সূত্র এই এই বহির্বিভক্ত সূত্র তোমার তোমার সরলরেখায় করে দিছে, অন্তর্বিভক্ত সূত্র তো হ্যাঁ, সরল, এটা এর আর কোনো মানে নাই, ম্যাথে আমাদের লাগবে আর কি। এইটা আচ্ছা। ঠিক আছে, একটা ম্যাথ করি তাহলে, আমি যে ম্যাথটা দিচ্ছি এই ম্যাথটাই করি।
তাহলে দেখো আমাদের এখানে কি কি অনেক লাগবে। বড় এটা, অনেক সহজ হবে করে দিয়ে। এখানে লাগবে হচ্ছে আমাদের ব্যাসার্ধ লাগবে আর স্থানাঙ্ক হুম। গুলো লাগবে, তাহলে আমরা বহির্বিভক্ত অন্তর্বিভক্ত। এই প্রথম বৃত্তের ব্যাসার্ধ কত আর ই কত, কেন্দ্র কত বলো তো? বৃত্ত কোনটা, ওই যে এক্স প্লাস ওয়াই ওইটা? এই যে তাহলে এটা। এটার ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ আর কেন্দ্র, কেন্দ্র জি তো নাই। আরে গাধা গাধা, জিরো না কেন্দ্র? এটা তুমি এভাবে চিন্তা করো, এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো হোল কেন্দ্র জিরো তাহলে, কেন্দ্র জিরো হইলে জিরো স্কোয়ার, জিরো স্কোয়ার আর হইলো সি, সি হইলো 9, তাহলে রুট 3, সরি 3, হ্যাঁ 3। এটা কি সরাসরি তুমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স এর সূত্র ফলাইতেছো কেন? ওই সূত্র ফলাইলেও হবে, সমস্যা নাই, কিন্তু ওটা তো বেশি পেন দেখ না। তুমি এটা এই সূত্র ফলাও, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার, হ্যাঁ ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার। সবসময় তো এক সূত্র ফলাতে হবে এমন তো কথা না। ইকুয়াল টু আর স্কোয়ার, আটটা কি ব্যাসার্ধ ছিল না? তাহলে থ্রি হচ্ছে শুধু ওটাই তো বললাম, এই জিরো জিরো হবে। আর তুমি চিন্তা করতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স টু এফ ওয়াই প্লাস সি, ওই সূত্র চিন্তা করতেছো। সবসময় ওটা চিন্তা করার দরকার একবার নেই। আর কি পুরা সূত্রটা মাথায় আনলাম, রিভাইজ করলাম, এই আর কি, কিছু না। ঠিক আছে, এখন এটা এটা যে সি, এটা তো বুঝছো নাকি? হ্যাঁ, আচ্ছা, নিচে তো করে দেওয়া আছে। আর এটা কত? নিচে কইরা দেওয়া আছে, ওটা দেখবো না, আমরা পরে দেখবো এটা, নিজের মাথা খাটাই। এখন তো দেই নাই, এখন দেখা যাইতেছে তো। এটা কত? এটা, এটা হবে 8, আর হইলো -2, -2 1, -1 হবে, 2/-2, আর 49, এইট আর মাইনাস টু কেমন, মাইনাস ওয়ান হবে। -1, 2/-2, হ্যাঁ, 2 আছে না, ওয়াই সহগ, তাহলে 2 দিয়ে ভাগ করলাম। কেন্দ্র হচ্ছে তাহলে এইট মাইনাস ওয়ান, আর ব্যাসার্ধ কি হবে? ব্যাসার্ধ হচ্ছে 8 স্কোয়ার, 1 স্কোয়ার আমার আট মাইনাস। আট চৌষট্টি আর এক পঁয়ষট্টি, আর মাইনাস উনপঞ্চাশ। চৌষট্টি আর পঁয়ষট্টি আর মাইনাস উনপঞ্চাশ কত হয়? 16। 16 রুট করলে কত হয়? 4। তাহলে ব্যাসার্ধ হচ্ছে কত? 50, 15 আর 1, 16, 16 রুট করলে 4। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, তাহলে এটার ব্যাসার্ধ হচ্ছে 4, আর হচ্ছে কেন্দ্র হচ্ছে এইট মাইনাস ওয়ান। এটার ব্যাসার্ধ হচ্ছে 3, কেন্দ্র হচ্ছে জিরো জিরো। এটা 0 0 মানে কি, এটা মূল বিন্দুতে কেন্দ্র? হুম, হ্যাঁ হ্যাঁ, ছোটটা কেন্দ্র 0 0 মূল বিন্দুতে। বিন্দুতে। আচ্ছা, তো এটা মূল বিন্দু রাখতে হবে না, এক্স অক্ষ ওই অক্ষ? আঁকবা, যদি আঁকতে মন চাই তাহলে আঁকতে নিবা, সমস্যা নেই তো। পরীক্ষা কি করবো? দরকার নেই, আঁকার বা আঁকতেও পারো, সমস্যা নেই, ইচ্ছা। ওকে। আচ্ছা, এখন এটা আমরা এই টি ওয়ানটা হচ্ছে বহির কি বিভক্ত করছে, ঠিক আছে? টি ওয়ানটা আমাদের কি করছে, বহির বিভক্ত করছে। আর টি টুটা হচ্ছে অন্তর্ভুক্ত করছে। আগে আমরা টি ওয়ানটা কল্পনা করি। দুটি একসাথে এঁকে ফেলছি। আর দুটা এখানে আছে। তাহলে দেখো বহির বিভক্তের সূত্রটা কি হবে বলো তো? মাইনাস হবে মাইনাস হবে। Good. m1 x2 তাহলে মাইনাস m2 x1/m1 মাইনাস m2, হ্যাঁ মাইনাস। কি অনুপাতে বিভক্ত করছে বলো তো? এটা কেমনে কম, নিচে অনুপাত দেওয়া না, এটা তো তখন জিজ্ঞাসা করলাম। এই যে 4:3, এটা তো ব্যাসার্ধ। ব্যাসার্ধ দিয়ে অনুপাতে বিভক্ত করছে, এই যে আর 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 টু, আর ওয়ান ইস আর টু, পি পি টু। ও হ্যাঁ, তাও তো কথা। তাই না? ও, তাহলে দেখো, তাহলে এক্স ওয়ানটা কি আসতেছে? এক্স ওয়ানটা আসতেছে হচ্ছে তোমার, প্রথমে 4 - 3 করবো। হুম, 4 × 8। তাহলে এটা জিরো হবে, যেহেতু এটা, এরপরে হচ্ছে কিন্তু 8 হবে, তাই না?
এটা বুঝছো? হ্যাঁ হ্যাঁ তো এটা যদি ক্যালকুলেশন করি, নিচে হচ্ছে আমাদের -1 আসতেছে, আর 24 আর 3 ওয়াই কই 24 আর 3, তাহলে -24। -24। আচ্ছা, y1 একইভাবে আমরা ইউজ করবো। এটা হচ্ছে 4 - 3, 4 প্রথমটা 0, পরেরটা -3 ইন্টু -1, তাহলে এটা হবে 3। তাহলে এই P1 এর আমরা কি পেয়ে গেলাম না? P1 এ পেয়ে গেলাম আমরা হচ্ছে তোমার -24 আর কি পেয়ে গেলাম, বুঝছো? তাহলে P1 এর হুম স্থানাঙ্ক -24 আর 3 পেয়ে গেলাম না? হুম এটা বুঝছো এখন? বুঝলাম তো। আচ্ছা, তো একইভাবে T2 স্থানাঙ্ক কেমন পাবো বলো তো? বইয়ের অন্তর্ভুক্তকারীর এই সূত্র দিয়া উত্তর বিয়োগ করে। প্লাস হয়ে যাবে। হ্যাঁ, এই যে প্লাস হবে। কইরা হচ্ছে কই রাখতেছে মাইনাস, না 24 7 হ্যাঁ, -3 7। লিওন কি অবস্থা? ভাই ঘুম থেকে উঠলাম মাত্র। আচ্ছা, সমস্যা নাই, তুমি হচ্ছে একটু ফ্রেশ ট্রেশ হও, কারণ এই ম্যাথটা তুমি এখন বুঝবা না, শুরুতে না। সমস্যা না ভাই, আমি মুখ টুক ধুয়ে আইছি। ওকে, ঠিক আছে। এ, তাহলে এখন দেখো, তাহলে তো এখন বাকিটা অটোমেটিক পারবা, যে আসলে এটা তো পারি না, এর জন্যই তো বলতেছি। এটুক পারো না। এই যে দেখেন মাঝখানে কি করছে, এই যে রুট ওভার এটুকু করছে, এটা মনে হয় কি জানি বলে এটাকে। লম্ব রেখার সমীকরণ। হ্যাঁ, লম্ব রেখা সমীকরণ। এটা তো মিলতেছে না আমার আমার ক্যালকুলেশনের সাথে, লিগা বলতেছি। আচ্ছা, এটা হচ্ছে সহজ করা যায় না? আহ এই ম্যাথটা হচ্ছে, আচ্ছা আমি এই ম্যাথটা আলাদা ম্যাথ, এই কনসেপ্ট এখানে আছে, ঠিক আছে? এই যে এই ধরনের ম্যাথ গুলো আর কি, বা এই ম্যাথটা, এই ম্যাথটা আমি একটু বুঝাই দিই। লিওন, তুমি এই ম্যাথটা আমরা এই ম্যাথটা করার পরে আমরা ওই ম্যাথটা করবো আর কি, ঠিক আছে? ওই ম্যাথটা অটোমেটিক তোমরা পারবা। আর এই কনসেপ্ট আগে আমরা একটু বুঝে নিই, যে এই ম্যাথ গুলো কিভাবে করা যায়। মানে এটা হচ্ছে আমাদের কনসেপ্ট, যে একটা বৃত্ত দেওয়া আছে, বৃত্তের একটা বহিঃস্থ বিন্দু দেওয়া আছে, মনে করি একটা বৃত্ত। এই বৃত্তের একটা বহিঃস্থ বিন্দু x1 y1 দেওয়া আছে। হ্যাঁ, এই বিন্দু হতে অঙ্কিত স্পর্শক সমীকরণ নির্ণয় করো, অর্থাৎ এই বিন্দু হতে এখানে একটা স্পর্শক হয়েছে, এখানে একটা স্পর্শক হয়েছে, এই দুইটা স্পর্শকের সমীকরণ আমাদের চাইতে হবে। আচ্ছা লিওন, তুমি তো মাত্র মাত্র আসছো আর কি, আর আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। এটা হচ্ছে তোমার বাইরের যে কোনো একটা বিন্দু থেকে আহ কোন বৃত্তের উপর কয়টা স্পর্শক আছে? বা বাইরের যে কোনো একটা বিন্দু থেকে। হ্যাঁ, বাইরের, মনে করো এখানে এখানে একটা বৃত্ত, ঠিক আছে, এর একটা বিন্দু আছে, এই বিন্দু থেকে কয়টা স্পর্শক আঁকা যাবে? দুইটা স্পর্শক। রোড, দুইটা স্পর্শক আঁকা যাবে। আর বৃত্তের উপরস্থ কোন বিন্দু থেকে কয়টা স্পর্শক আঁকা যাবে? হ্যাঁ ভাইয়া। বৃত্তের উপরে অবস্থান করতেছে একটা বিন্দু, মনে করো একটা বৃত্ত, হ্যাঁ, এর উপরে একটা অবস্থান করতেছে একটা বিন্দু, এটার উপর কয়টা স্পর্শক আঁকা যাবে? এইটা কি বৃত্তের উপরে, মানে বৃত্তের পরিধির উপরে আর কি? এই দুটোর উপরে পরিধির উপরে তার তো একটা স্পর্শক। একটা স্পর্শক রোড। আচ্ছা, স্পর্শকের তার শর্ত আছে, শর্তটা হচ্ছে এরকম, মানে কেন্দ্র থেকে তার ডিস্টেন্সটা হবে লম্ব দূরত্ব, বুঝছো? এখানে হ্যাঁ। কেন্দ্র থেকে ডিস্টেন্স হবে আমাদের কি, লম্ব দূরত্ব। এটা হচ্ছে তোমার শর্ত, স্পর্শকের শর্ত। আচ্ছা, আমরা একটা ম্যাথের মতো জিনিসটা বুঝি।
আচ্ছা, এই ম্যাথটা করি। আমার বছর নোট করে কাজ করতে ঠিক মতো, এই জন্য আর কি মাউসের ক্লাস করে যাচ্ছে, রাখতে পারতেছে না ঠিক মতো। রিয়াল, তোমার ক্লাস আছে না? মনে করো এটা হচ্ছে 1 2 বিন্দু, ঠিক আছে? এই 1 2 বিন্দু থেকে এই যে এই বৃত্ত, এটা হচ্ছে বৃত্ত, এই বৃত্তের অঙ্কিত স্পর্শকের সমীকরণ আমাদের চাইছে আর কি, ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন এখানকার সেন্টারটা কি হবে? ও আচ্ছা, হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছি যদি জানি। হ্যালো হ্যালো, হুম। হোয়াইট বোর্ড আমি শেয়ার করছি, দেখতে পাচ্ছ হ্যাঁ, দেখা যায়। লিওন? হ্যাঁ ভাইয়া, দেখা যায়। আচ্ছা, তাহলে আমরা বলো এই বৃত্তের কি কি, এই বৃত্তের ব্যাসার্ধটা কি হবে? ব্যাসার্ধ না কেন্দ্র? ও সরি, হ্যাঁ, কেন্দ্রটা কি হবে? -3/2 আর 5/2। -3/2, গুড, 3/2 আর হচ্ছে 5/2। আচ্ছা, আর ব্যাসার্ধটা কি হবে লিওন বলো? শোনা যায়? হ্যাঁ, শোনা যায়। ব্যাসার্ধটা কি হবে একটু বলো। √/, a/2 হোল স্কোয়ার, সূত্রটা নিয়ে বসো। √26/2 করে ফেলছি। স্কোয়ার -2, তাহলে √26/2, ঠিক আছে। আচ্ছা, একটি বৃত্তের হচ্ছে তোমার ঢাল দেওয়া আছে এম, মনে করো এই দুইটা বৃত্তের ঢাল আমরা এম ধরলাম, ঠিক আছে। এখানে ঢাল কেন? না সরি, সরলরেখার সরলরেখার ঢাল হচ্ছে আমরা এম ধরলাম, আর হচ্ছে সরলরেখার একটা বিন্দু দেওয়া আছে, তাহলে সরলরেখার সমীকরণ কি হবে? ধরলাম আর কি, এম mx ধরলাম। mx+c ওইটা হবে নাকি? না, যেমন হচ্ছে y - c পরে হলো mx নাকি জানি একটা ছিল, ওইটা মনে হয় না? y-2 ইকুয়াল এম হ্যাঁ, x-1, মাইনাস। ঠিক আছে, এরকম হবে একটু। এটা কি মনে আছে কিনা বলো? হ্যাঁ, মনে আছে? কিন্তু এটার সাথে অবিলম্ব স্পর্শক এটা সম্পর্ক কি? আস্তে আস্তে, সমস্যা নেই, ধৈর্য ধরো। এটাকে যদি আমরা সুন্দর করে সাজাই তাহলে কি আসতেছে? y-2 mx-m, তাহলে
mx মাইনাস m y মাইনাস 2। এই সবগুলো যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি আসতেছে mx মাইনাস y প্লাস 2 মাইনাস m ইকুয়াল টু 0। তাহলে দেখো এই যে সমীকরণটা যেটা পাইলাম আমরা mx মাইনাস y প্লাস 2 মাইনাস m, এটা হচ্ছে তোমার এই দুইটা সমীকরণ আছে, এই রেখারও সমীকরণ আবার এই রেখারই সমীকরণ, তাই না? দুইটা দিক কিন্তু আমরা 1 2 বিন্দুগামী এবং দুইটা ঢালি আমরা m ধরলাম আর কি। এটা কি বুঝছো কেন বলো? এটুক তো বুঝলাম। ও, এটা করে লাভ কি হইতেছে? এখন আমরা m এর মানটা বের করবো, সামহাও আমরা m এর মানটা বের করবো, বের করে হচ্ছে তাইলে আমরা স্পর্শক সমীকরণটা পাবো আর কি। বুঝলেন? এটা এর মান বের করে কোথায় বসাবো পরে? এই সমীকরণে বসাবো। ভাইয়া, হ্যাঁ এই যে এনে যে আমরা 1 2 বসাইলাম মানটা, ওই যে কিন্তু দেওয়া ছিল বৃত্তের উপরিস্থিত বিন্দু 1 2, তাহলে এটা কি বৃত্তের উপরে না বাইরেই হবে আর কি? ওহো, এটা তো মানে উপরিস্থ দেওয়া আছে, আমরা তো বাইরে হিসেবে করতেছি। আচ্ছা হ্যাঁ আমরা ভাইয়া, হচ্ছে এই জন্য। উপরিস্থ করবো আবার বাইরেও করবো, ঠিক আছে? আচ্ছা এটা এই এটা এটা আপাতত কি রাখো, গুড কোশ্চেন তুমি। এটা আমি আপাতত বদলাই দিই, এটা বাইরে লিখি, ঠিক আছে? আর উপরিস্থ দা পরে আমরা করবো। আমি দাগটা বদলাই দিলাম, এটা বাইরে, তোমাদের ম্যাথ বোঝার সুবিধার জন্য আর কি, ঠিক আছে? এখন বুঝছো? ভাই, সরলরেখার সূত্রটা কোথা থেকে আসলো এটা কি বুঝতেছি না। এর সূত্র বোঝা নাই? মনে করো কোন একটা বিন্দুর ঢাল দেওয়া আছে, কোন একটা ওইটা তো মানে, আমরা জানতাম ভাই, y = mx + c, এরকম মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে তোমার যে ওই সূত্রটা কখন বসে বাজানো। আচ্ছা আমি দুইটা সূত্র পার্থক্য বুঝাইতেছি। একটা সরলরেখার ঢাল দেওয়া আছে মনে করো m, এবং x অক্ষের ছেদাংশ দেওয়া আছে, সরি y অক্ষের ছেদাংশ দেওয়া আছে, y অক্ষের লিখতেও কষ্ট হয়। আচ্ছা আমি দেখি y অক্ষের ছেদাংশ হচ্ছে তোমার c, তাহলে সূত্রটা হবে তোমার y = mx প্লাস c। আবার ঢাল দেওয়া আছে তোমার কি m, আর একটা বিন্দু দেওয়া আছে যে বিন্দু দিয়ে হচ্ছে সরলরেখা যায়। তাহলে সমীকরণটা হবে y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। আমরা হচ্ছে এই সূত্রটা ইউজ করছি। আবার আমাদের এখানে y অক্ষের সমান্তরাল দেওয়া, y অক্ষের ছেদাংশ সমান্তরাল দেওয়া নাই, কিন্তু c এর মান দেওয়া নাই। এবার বুঝছো? জি ভাইয়া। ভাবিয়া কি ফালাইছো? ফিজিক্যাল মানে 1 মিনিট দাঁড়াও। ওকে, এইটুকু আশা করি বুঝছো। তো এখন কি, এখন কি ধরতে পারছো যতটুকু পড়াইছি? হ্যাঁ ভাইয়া, বুঝছি। হ্যালো? হ্যাঁ,
হ্যালো হ্যালো। না হ্যাঁ হ্যাঁ, শুনতেছি। এটা বুঝছো? তোদের পড়েছি। আশা করি বুঝছো। হ্যাঁ, আচ্ছা সামনের গান। আচ্ছা, এখন দেখো আমরা হচ্ছে এম এর মানটা সামহাও বের করতে হবে। তাহলে আমাদের ওই স্পর্শকের কি পাবো আমরা? স্পর্শকটা পাবো আর কি। মানে এম এর মান বের করলে আমাদের স্পর্শক সমীকরণ পেয়ে যাবো আর কি। ঠিক আছে? তাহলে চিন্তা করি আমরা এম এর মানটা কিভাবে বের করতে পারবো। ভাবো। একটা কিন্তু সমীকরণ আছে এরকম যে আহ, মনে করো একটা বাহু এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি, এটা হচ্ছে সরলরেখা। এখানে একটা বিন্দু আছে, x1 y1 বিন্দু আছে। ঠিক আছে? তাহলে এই বিন্দু থেকে এই সরলরেখার উপর যে অঙ্কিত যে লম্ব, এই লম্ব রেখার দৈর্ঘ্যের দৈর্ঘ্য সূত্রটা কি? রাখিটা বলো তো। এক্স প্লাস বিওয়াই প্লাস সি x1 বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি y1। স্কোয়ার, এটা না? হুম, সূত্রটা হ্যাঁ, হচ্ছে এরকম। হ্যাঁ। নিয়মকে মনে হয় দেখাচ্ছিলাম এটা কয়েকবার, হয়তো ভুলে গেছো। x1 by1 by1 c প্লাস সি রুট ওভার s। বাই রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার। মনে আছে লিওন এটা? লিওন মনে আছে? তো উদাহরণের মাধ্যমে এই জিনিসটা বোঝাইতে পারে। মনে করো 2 3 একটা বিন্দু, এই বিন্দু থেকে হচ্ছে তোমার এক্স প্লাস 2y প্লাস 4 আমি কিভাবে বুঝতেছি? প্লাস 4 এই বিন্দুর উপর অঙ্কিত রেখার দৈর্ঘ্য সমীকরণ তাহলে কি হবে? জিনিস বলো তো। লিওন, তোমার কথা শুনতেছি না। 2a এরকম কিছু। না, 2 হবে এখানে। এ হচ্ছে 1, এই সমীকরণে এ হচ্ছে 1 আর বি হচ্ছে তোমার 2। ঠিক আছে? সি হচ্ছে 4। 2 তাহলে এ x1 মানে 1 × 2, ঠিক আছে, প্লাস 2 × 3 প্লাস 4 রুট ওভার 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। বুঝছো? তারপরে এটা কিন্তু প্রশ্নগুলো যা আসে সেটাই। আমি বুঝছি না বাবু। জি ভাই বুঝছি। আচ্ছা, এইখানেও সেম ভাবে আমাদের ইকুয়েশন দেওয়া আছে mx প্লাস মাইনাস ওয়াই প্লাস 2 মাইনাস এম। এটা থেকে দেখো কেন্দ্রটা কি লম্ব দূরত্ব না? তাহলে এই লম্ব দূরত্বের হ্যাঁ সমীকরণটা ভাই। কেমনে পাবো আমরা কত? চিত্রটা আমি অন্য জায়গায় একটু রাখি, অনেক ব্যস্ত লাগতেছে। এই সরলরেখাটা সমীকরণটা আমি একটা দিই। সমীকরণটা হচ্ছে তোমার আহ এম এক্স মাইনাস ওয়াই প্লাস 2 মাইনাস এম। আচ্ছা, সমীকরণটা হচ্ছে এরকম, এম mx এক্স মাইনাস ওয়াই প্লাস 3 প্লাস প্লাস 3 নাকি 2 মাইনাস এম? প্লাস 2 মাইনাস এম। প্লাস 2 মাইনাস এম।
প্লাস 2 মাইনাস এম। তাহলে দেখো এটার যে লম্ব দূরত্ব, কেন্দ্র থেকে যে লম্ব দূরত্ব, ওটা কি ব্যাসার্ধ না? হ্যাঁ, তাহলে কেন্দ্র লম্ব দূরত্ব আমরা আগে বের করি। ব্যাসার্ধ তো পরে বের করছিলাম কবে জানি। হ্যাঁ, ব্যাসার্ধ আমরা বের করছিলাম রুট 26 বাই কত, টু মনে হয়। এই হ্যাঁ টু। এটা বের করতে হ্যাঁ হবে। টু রুট সাপেক্ষ। ও আর সরলরেখা সমীকরণ কি হবে? মানে লম্ব রেখা হবে হচ্ছে তোমার এম এক্স, এক্স এর মান কত, -3/2 মাইনাস ওয়াই 5/2 প্লাস 2 মাইনাস এম -3/2 হোল স্কোয়ার রুট ওভার প্লাস এক্স এর মান আমরা লিখে দিচ্ছি, তাহলে আবার এক্স এর এ, ও সরি এটা না তো, ভুল করছি। এখানে হচ্ছে রুট ওভার এম স্কোয়ার প্লাস -1 হোল স্কোয়ার। বুঝছো এটা? মানে এইটুক, এটা হচ্ছে তোমার লম্ব দূরত্বটা, ঠিক আছে? এই লম্ব দূরত্বটা একটু একটু ব্যাসার্ধ, তাই না? এবারে কি বুঝছো? হুম। এখান থেকে আমরা কি এম এর কয়টা মান পাবো? দুইটা মান পাবো না? দুইটা। দুইটা মান পাবো। মনে করো এম এর মান আমরা, আমি ক্যালকুলেশনটা করলাম না, অনেক বড় ক্যালকুলেশন হয়তো, ক্যালকুলেট করা যাবে আর কি। এম এর মান মনে করো একটা 1 আসছে, তারপর ধরো 2 আসছে, ঠিক আছে? আন্দাজে আন্দাজে ধর্ম। ফাঁদে ধরছে, আমরা ক্লাসটা শুনতে ওকে। পারি। এম এর মান হচ্ছে 1 আসছে, 2 আসছে, ঠিক আছে? তাহলে 1 বসাবে একবার, 1 বসালে কি আসতেছে, এক্স মাইনাস ওয়াই প্লাস 2 মাইনাস 1 মানে 1 ইকুয়াল টু 0, একটা আসতেছে এটা। আর নিচেটা মনে করো 2 বসাইলা, তাহলে 2m মাইনাস 2x মাইনাস ওয়াই আর ইকুয়াল টু 0। তো নিচেটা এরকম আসবে। তো ইন টোটাল, দুটো আসলো। হ্যাঁ সমীকরণ তো অবশ্যই দুইটা আসবে, কারণ হচ্ছে এখানে একটা স্পর্শক আছে, এখানে আরেকটা স্পর্শক আছে, দুইটা স্পর্শক না? ওখানে তো একটা অবিলম্ব চাইছিল। এটা হচ্ছে কোশ্চেনটা আমি মানে মানে ভুল দেখছি তো। এটা হচ্ছে এখানে অবিলম্ব নাই, অর্থাৎ মনে করো স্পর্শকের সমীকরণ চলছে। এমএটা আমরা করবো, এখন করবো মানে যেটা বইয়ে দেওয়া আছে। আবার তো এই কনসেপ্টটা বুঝো, বাইরে যদি বিন্দুটা দেওয়া আচ্ছা থাকে তাহলে স্পর্শকটা কি হবে, এরকম ভাবে ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, তাহলে এখন মূলকে ফেরত যাবো নাকি? হ্যাঁ, এটা কি বুঝছো? আচ্ছা, বুঝলাম। কিন্তু তাও তো মূলঙ্কের মধ্যে মনে হয় ডিরেক্ট করে দিছে। মূলক এই ডিরেক্ট এমনি করছে আর কি, ঠিক আছে? মেন কনসেপ্টটা বুঝো, ওইটা পরে মূলকটা বুঝতে আমাদের সহজ হবে। লিওন কি এখানে কোনো সমস্যা থাকলে বলো। এই অধ্যায়ের কিন্তু বেসিক এটা, একদম মেন বেসিক এটাই কিন্তু, এটা না বুঝলে কিন্তু বাকি ম্যাথ গুলো পারবে না। ঠিক আছে ভাই, বুঝছি। আচ্ছা দাঁড়াও, আমরা যেহেতু এই ম্যাথটা শুরু করছি তাহলে এই ম্যাথটা শেষ করে ফেলি। আর অসমাপ্ত থাক, ওইটা শেষ করে। ওটাও বেশি ভালো লাগবে না, শেষ করতে হবে। আমরা হচ্ছে এটার অবিলম্ব আর স্পর্শক উপরস্থ বিন্দু, অবিলম্ব স্পর্শক সমীকরণটা লিখে ফেলি। এখন মানে অর্ডার অফিসে যে লোক আছে আমি যেন সমাপ্ত এই লিওন, তোমার না ক্লাস আছে, আমি কি অফ করে দিব? না ভাই, সমস্যা নাই, 10:30 পর্যন্ত চালানো যায়। ওকে।
তো এই বিন্দুতে মনে করো এই বৃত্তর জানি কেন্দ্র কত ছিল, -3/2 ছিল, 5/2 ছিল, আর হচ্ছে একটা বিন্দু ছিল আমাদের 1 2। 1 2 বিন্দুতে হচ্ছে তোমার কি চাইছে, অবিলম্ব চাইছে, আর একটা হচ্ছে তোমার স্পর্শক চাইছে। আচ্ছা, অবিলম্ব হচ্ছে তোমার মনে করো এখান থেকে এইটাকে বলা হয় অবিলম্ব। আহ মানে স্পর্শকের উপর যেটা লম্ব আঁকা হয় সেটা হচ্ছে অবিলম্ব। আহ, মনে করো এটা স্পর্শক, স্পর্শকের সাথে যে লম্বটা হবে সেটাই হচ্ছে আমাদের অবিলম্ব। ঠিক আছে। আচ্ছা, তাহলে অবিলম্বটা কিন্তু অত্যন্ত সহজ ভাবে আমরা বের করতে পারবো। কিভাবে বলো তো? লম্ব রেখা সমীকরণ দিয়ে আবার আরে না, তোমার এই যে ব্যাসার্ধ দেওয়া আছে, অন্তর দেওয়া আছে, তাহলে এটা দিয়ে কি আমরা বের করতে পারবো না? y-y1, y-3/2। হ্যাঁ, দুইটা দুইটা বিন্দু দেওয়া থাকলে সরলরেখা সমীকরণ ওইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, y-3/3 হচ্ছে তো আমরা একটু করি, -3/2 -1। এই তোমরা একটু খাতা কলমে করে আমার দেখাও তো, আমার তো হার্ডবোর্ড নাই, মানে বোর্ড নষ্ট, আমি লিখতে কষ্ট হচ্ছে, এটা একটু খাতা কলমে করো বুঝুন। অসম্ভব, দিস পসিবল। ডিসপোজ তো শব্দ শব্দ নাই। দিস পসিবল। x-x1, আচ্ছা এটা তো আমি কি করলাম, এটা তো ওইখানে এক্স আছে। দ্রুত করো এটা, তাহলে শুরু করে দিয়ে নিয়ে যাবে। দিস পসিবল নাই, তাহলে আনপসিবল। ইম্পসিবল আছে। ইম্পসিবল আছে ভাইয়া। আমার আমার জন্য সবই সম্ভব। দিস পসিবল, আনপসিবল, সব সব আছে। ইম্পসিবল বলে কিছু নাই আমার ডিকশনারিতে। হুম, এই দেখো, এখন করো, করে দাও, কি আসে, এটা হচ্ছে আরে বিলম্ব। এটা ভালো লাগতেছে না, থাক, বুঝাচ্ছি হয়ে গেছে, ওটাতে চাই। না এটা না আঁকলে আমি স্পর্শকটা বলতে পারবো না। কি? মানে এটা সফট না করলে স্পর্শকটা বুঝতে পারবো না। আহ, কোথায় কোথায় আটকায় রাখছেন রে, কি করছেন দেখেন তো, নিচে -3/2 লাগছে না এটা নাকি? হ্যাঁ, -3/2, -1। না, শেষ না হলে তো পারবে। দ্রুত করো, দ্রুত করো। কেমনি কি এটা কি দিছেন আল্লাহ জানে। এত এত বড় কে?
ভাই আমার আছে 6x প্লাস 10y মাইনাস 7 ইকুয়াল টু 0 6x কি হবে মাইনাস প্লাস 10y প্লাস 10y পরে মাইনাস 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 7 ইকুয়াল টু 0। গুড। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের অবিলম্ব সমীকরণ, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের অবিলম্ব সমীকরণ। আর দেখো, এই অবিলম্বের একদম লম্ব হচ্ছে তোমার কি স্পর্শক, তাই না? তাহলে স্পর্শকের সমীকরণ কি হবে লিওন, বলো তো। এটা এরকম হবে না, 10x মাইনাস 6y প্লাস কে ইকুয়াল টু 0। মানে এক্স এর সহগ ওয়াই এর সহগ জাস্ট আমি একটু হ্যাঁ ভাই, ঘুরিয়ে দিলাম, ঠিক আছে? হ্যাঁ এটা আবার কি বিন্দুগামী, 1 2 বিন্দুগামী, তাই না? এই 1 2টা কি বসাই হ্যাঁ দেবে এখানে, বসাই দিলে আমাদের কে এর মান পাবো। তাহলে কে এর মান কত আসে 1 2 বসাইলে? কে এর মান 2 আসে ভাই। 2 আসে। তাহলে এটার সমীকরণ হচ্ছে, স্পর্শকের সমীকরণ হচ্ছে তোমার 10x মাইনাস 6y প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে বৃত্তের উপরস্থ কোনো বিন্দু দেওয়া থাকলে স্পর্শক এবং অবিলম্ব সমীকরণ পারবে না। জি ভাই। রাফি, বুঝছো? রাফিকে আসো? হ্যাঁ, কি বলতেছেন? বুঝছো কিনা একটু? কোনটা? আচ্ছা, বৃত্তের। ঠিক আছে, একটু আগে যাই। আচ্ছা, নিউ লিঙ্ক দিচ্ছি, একটু জয়েন হও, টাইম শেষ। রাফিকে আরেকটা আসছো? রিকোয়েস্ট কত আসছিল? কোনটার ইকুয়েশন? ওই যে করতে দিয়েছিলেন যে বড়টা। এটা নাকি ও আচ্ছা, মানে হোয়াইট বোর্ডে যেটা ছিল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, পরে দেখতেছি, আগে আমরা এটা শেষ করে নিই, যেটা তুলছি। আরে ওইটা আমার তো আরেকটা আসছে, এর জন্য বলতেছি। ও, তাই নাকি? তাহলে হয়তো কেউ একজন ভুল করছে। আচ্ছা, আর কনসেপ্ট তো একটু বুঝছো? বল কত আসছিল? আমি ভুলে গেলাম, এই কত আসছিল তুমি ওর বলো জন্য? তো, কত আসছিল? লিওন বলো তো, কত আসছিল তোমার? স্পর্শকের সমীকরণ আসছিল 10x মাইনাস 6y প্লাস 2। এটা না উপরেরটা, সরলরেখা সমীকরণটা? উপরটা ছিল 6x প্লাস 10y মাইনাস 7 ইকুয়াল টু 0। আবার করো তো, ওইটা তো 2x প্লাস 10y ইকুয়াল টু 22 আসার কথা। ক্যালকুলেশন হয়তো ভুল করছো কেউ। কনসেপ্ট একই। দাঁড়াও, চ্যাট জিপিটি মেরে দিই। কালকে আমার পরীক্ষা, আজকে আজকে আমি ভুল করলে কেমন নাকি? এইদিকে তো মিলাবার চাইতেছি। পরীক্ষা কিন্তু করতে করলে ভুলই হয়, এই ঝামেলা। আমার পরীক্ষার আগের দিন ভুল হইলে আমার সব শেষ। দাঁড়াও, আমি দেখতেছি চ্যাট জিপিটি। এতটুকু বিশ্বাস থাকা উচিত। পরীক্ষা হলে যদি দুইটা অঙ্ক লিখি, দুইটা সঠিক লিখতে পারি। হুম। আমি তো পরীক্ষা হলে যে লিখি না, বইয়ে থাই। মন চাইলে লিখি, যেটি পারি ওটি লিখি, লিখা বইয়ে থাই। কি করতেছে সব?
10y plus 25 ভাই 22 আসে না তো 19 আসে আমার 2x ও 2x plus 10y minus 19 equal to 0 হয় চ্যাট জিপিটি উল্লাই আইতাছে তোমাদের। চ্যাট জিপিটি আইছে স্পর্শক সমীকরণ y ইকুয়াল টু 5x মাইনাস 3, অবিলম্ব সমীকরণ x প্লাস 5y ইকুয়াল টু 11। মানে না, আপনি একটা ই দিছিলেন না, ওই যে x+3/2 আর ওই সমীকরণ, এই সরলরেখার সমীকরণটা দুইটা বিন্দুর, হ্যাঁ হ্যাঁ, ওইটা ওইটা তো 2x+10y=22 না 19 কেমন আসে আবার? ডান পাশে কি 44 আইছিল নাকি? না ভাই কই করতেছেন এই হোয়াইট বোর্ডে? ছবিটা ব্যাখ্যা করতেছে কি, এটা ছিল না? আমারটা সরাই দিতেলে। তো থাকবো না, থাক, সমস্যা নেই। এই দেখো এক্স, আমি হচ্ছে প্রথমে এই এই দুইটা যোগ করছি, যোগ করলে কি আসে আমাদের, -5/2 আসে, ঠিক আছে। তারপরে হচ্ছে এইটাও আমরা যোগ করছি, যোগ করলে আমাদের হাফ আসে, আর উপরে যেটা আছে ওইটা থাকবে, বুঝছো? হ্যাঁ ভাই ঠিক আছে ভাই 2x plus 10y minus 22 আসবে রাফি ভাই এটা ঠিক আছে ভাই মাত্র বুঝলাম হ্যাঁ, তো মানে এই আমি ভাগ আবার করছো? এই করলেই যে এটা আসে আর কি। দেখো x+5y ইকুয়াল টু 11, মানে দুই দ্বারা ভাগ করলে, বুঝছো? জি লিওন ভাই তাহলে মনে হয় বুঝছি কিছু একটা ভুল করছো। তাহলে এটা হবে আমাদের কি, এইটা হবে আমাদের x+5y ইকুয়াল টু -11, ঠিক আছে, এটাই যেটা হবে। আর হচ্ছে তোমার তাহলে স্পর্শকের সমীকরণ কি হবে? স্পর্শকের সমীকরণ হবে তোমার 5x মাইনাস ওয়াই প্লাস কে ইকুয়াল টু 0। এখন তাহলে এটা 1 2 বসাই দাও, কত আসে? ভাই আমি আর বসাবো না রাফি ভাই বসা রাফি ভাই পরীক্ষা বসাও, সমস্যা নেই। আমার ম্যাথ মিলে না, সবার অঙ্ক মিলে, আমার অঙ্ক মিলে না। ডাইরেক্টর জানি কে দিছিল, মান না, ওই যে কি জানি নায়কের নাম জানি কি না, ওই যে একটা যে কি মান না। জানি নামটা, ওই যে বলে সবার, মান্না না তো, চশমা বইটা থাকে যে ভারত থেকে আইছিল নাকি না একটা, কি জানি নামটা, শুদ্ধ ভাষায় কথা বলতো। থাক, আর নাম মনে রাখার দরকার নেই। হ্যাঁ ভাই অঙ্কটা মিলাও আগে এর মানে হচ্ছে -3 আসে, ঠিক আছে। সবার অঙ্ক মিলে, আমার অঙ্ক মিলে না, এর মানে -3 আসে, আমার কিছু মিলে না। তাহলে -3 বসাবা, 5x মাইনাস ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল টু 0। এটা যাক, হচ্ছে এগুলা তোমার, তো বাহ, ঠিক আছে। এটা হচ্ছে তোমার কোশ্চেন সমীকরণ। এবার ক্লিয়ার? জি ভাই আচ্ছা, ওই ম্যাথে যাই। ওইটা তো আরো মিলে না, এর লিগে তো কষ্ট। দেখো রাফি, এটা হচ্ছে তোমার, আমরা এখন এই বিন্দুটা পাইলাম, এই বিন্দুটা কত জানি পাইছিলাম আমরা, এইটা 24, -24 আর হইলো 3। -24 আর একটা মিনিট। আর এই দুইটা সরলরেখার ঢাল আমরা এম ধরি। তাহলে এই সরলরেখার সমীকরণ কি হবে বলতো? ওয়াই -3 এম x+24, তাই না? mx -y প্লাস 24m প্লাস 3 ইকুয়াল টু 0। এই যে এইভাবে দেখো, এখানে লেখায় আছে, ঠিক আছে। এই যে, আচ্ছা, রাইট আছে। তো এটাকে আমরা সুন্দর করে যদি সাজাই তাহলে এটা আসে mx -y +3 + 24, বুঝছো? আচ্ছা, মানে পরেরটা কইতো। হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের আহ যদি আমরা এটা কল্পনা করি,
যদি উৎসেচন উপর মাইনাস করি তাহলে কেন্দ্র কি ছিল, 0 0 ছিল না? হুম, এটার হ্যাঁ, কেন্দ্র কেন্দ্র 0 0 0 না? তাহলে এটার সরলরেখার সংখ্যা কি হবে, মানে সরলরেখার দৈর্ঘ্য হবে 0 প্লাস মানে m × 0, m × 0 m × 0। মাইনাস আচ্ছা, 0 প্লাস 3 প্লাস 24, হ্যাঁ, রুট ওভার কি হবে, রুট ওভার m² প্লাস -1 হোল স্কোয়ার। এটা ব্যাসার্ধ, ছোট বৃত্তের ব্যাসার্ধ কত ছিল, 3 ছিল না? এগুলো 3 হবে। কারণ 24। 24 ও, m। পুরা সমীকরণ লিখে দিছেন। হ্যাঁ, এই যেটা আর কি, এটা জাস্ট এক্স ওয়াই এর জায়গায় আমরা হচ্ছে 0 0। পুরাটা লিখলাম কেন, শুধু এ এক্স বি এক্স প্লাস সি লিখবো না? সি তো 3 প্লাস 24 কনস্ট্যান্টটা ওটা হচ্ছে, পুরাটা সি হবে, শুধু 3 হবে না? না না, সি হচ্ছে কনস্ট্যান্ট, মানে হচ্ছে এক্স ওয়াই দ্বিবর্জিত যা যা সেগুলো সেটাই হচ্ছে সি। এই লিগে তো মিলতেছিল না। আমি তো শুধু 3 ধরছিলাম, মানে সি কে শুধু 3 ধরছিলাম। না, এটা ধরতে হবে আর কি। তো এরপরে হচ্ছে তোমার এই কোশ্চেনটা সলভ করবা, সলভ করে দেখো আমরা এম এর মান পাচ্ছি একটা 0, একটা -16/63, বুঝছো এটা? এক্স স্কয়ার মানে এম স্কয়ার প্লাস এম স্কয়ার মাইনাস ওয়ান স্কয়ার। 1 2 3। লিওন তুমি যেতে পারো প্রাইভেটে, আমি একটু রাফিকে একটু বেশি পড়াই, অত পরীক্ষা একটু সিলেবাসটা আগাই দে। ঠিক আছে ভাইয়া। রাফি বুঝছো এটা? ডান পাশে 3 জানি কে লিখে দিলাম। ডান পাশে 3 হচ্ছে ব্যাসার্ধ, এই লম্ব দূরত্ব, এই যে এখান থেকে, এই কেন্দ্র থেকে এখানকার যে লম্ব দূরত্ব, এটা কি ব্যাসার্ধ সমান না? হ্যাঁ। এই ব্যাসার্ধ হচ্ছে 3, আর লম্ব হুম দূরত্ব হচ্ছে এটা, বুঝছো হুম না? হুম। তুমি যদি আচ্ছা, 8 - 1 নাও, মানে বড় বৃত্তের ব্যাসার্ধ নাও, সরি বড় বৃত্তের কেন্দ্র তাহলে নাও, বড়টা তখন হবে, দিতে হবে, ঠিক তাহলে আছে? 4 হবে। কিন্তু ওটা একটু ঝামেলা, কারণ হচ্ছে এক্স এর মান ওয়াই এর মান কিন্তু 0 না, এই জন্য ক্যালকুলেশন একটু বড় হবে। তো ছোট বৃত্ত কিন্তু নিচে এটা তো করতে হবে না, একটা দিয়ে করলেই হবে। হাতে করলে হয়ে যাবে আর কি। তাইলে তো হইলোই। কারণ এমন মান তুমি দুইটা পাওয়া যাচ্ছ, তাই না? হুম। এমন মান দুইটা পাওয়া মানে দুইটা আলাদা আলাদা তুমি ইয়ে পাচ্ছ, স্পর্শক পাচ্ছ। হ্যাঁ। বুঝতেছো? পরে এম এর মানগুলো এখানে বসাই দিলাম আমি, জাস্ট আর কিছু না। এই যে তোমার সমীকরণে যে আমি দুইটা মান পাইলাম, এই মানটা বসাই দিচ্ছি আপনি। এখানে 3 + 24 এটা মডুল আছে না, মানে পরমাণে 3 + 24 কোথায় পাইছো এটা? ওই যে ইয়ের লম্ব হ্যাঁ রেখা সমীকরণে হ্যাঁ, এটা দেখেন। মডুল আছে, মডুল আছে। মডুলাস থেকে এটা পরে 3 ভাগ করলো কেমনে? আর এটা হচ্ছে স্কোয়ার করে দিচ্ছে, বুঝছো? এটা হচ্ছে আমাদের, ও 3 দ্বারা ভাগ করছে এটা বলতেছো? হ্যাঁ, মডুলাসের ভিতরে কমন কমন নেওয়া যায়। হ্যাঁ, কমন আছে। আর মডুলাস উঠাইতে গেলে আমাদের হয় প্লাস মানে যেতে হবে, নইলে স্কোয়ার করতে হবে। তো উভয় পাশে স্কোয়ার করে দিচ্ছে আর কি, আর কিছু না। এতে মডুলাস উঠে গেছে, আর মাইনাসের উপর স্কোয়ার করলে পজিটিভ আসে, প্লাসের উপর ক্রস করলে পজিটিভ আসে। এতে এই পাশে স্কোয়ার করছে, বাম পাশে দুই পাশে স্কোয়ার করছে দেখেন। বাম হ্যাঁ পাশে সূত্র ফলাইছে স্কোয়ার করে। হ্যাঁ, বাম পাশে স্কোয়ার করতে, ডান পাশে স্কোয়ার করছে। মডুলাস তুলতে গেলে দুই পাশে স্কোয়ার করতে হয়। হ্যাঁ, দুই পাশে স্কোয়ার করতে এখানে এক মডুলাস তুলি স্কোয়ার। নাই। হ্যাঁ, এখানে তো ওই পাশে গেলে √। এই দেখো এখানে স্কোয়ার করছে,
এখানে স্কোয়ার করছে, ঠিক আছে? তো স্কোয়ার করলে ধর উপরে হচ্ছে এর আসতেছে, আর নিচে 1 + m² আসতেছে, আর 1 স্কোয়ার করলে তো 1ই আসতেছে, পরে আর্গুমেন্ট করে দিচ্ছে 1 + m² এই পাশে নিয়ে গেছে। একদম শর্টকাট করে ফেলছে, আর তোর 2 লাইন বাড়াই লিখলে তো আর শেষ লাগতো না। বুঝলাম, এখন বুঝছি। 2টা লাইন বাড়াই লিখলে হয়তো এখানে যে ছোট বৃত্ত থেকে ধরে পাই লম্ব রেখা সমীকরণ। বাড়া লেখে না তো, শর্টকাট লেখে আর কি তারা, ভাবি তোমরা পারো। শিখলাম না, বেরো করলে তো আমি নিজেই বুঝি না, বাট পরীক্ষার মধ্যে করলে তো স্যারে বুঝতো না, ওরা কেটে দিব। হুম, তোমাদের বিস্তারিত করতে হবে, বুঝছো? আচ্ছা, বুঝলাম। এরকম বের করলে যে সমীকরণটা আসতে আছে এটাই ইয়ের সমীকরণ, ওই যে প্রথম ইটা আর কি, সাধারণ ইয়ার আর কি না, স্পর্শকের। হুম। তির্যকের ক্ষেত্রে কি আমরা সেম করে করব, সেম নিয়মই? হ্যাঁ, বিজয়ের ক্ষেত্রে হচ্ছে আমাদের স্থানাঙ্কটা ভিন্ন আসছে। ওটা স্থানাঙ্কটা হচ্ছে তোমার কি আসছে আসছিল আমাদের, এই যে এটা আসছিল। ওটা তো অন্তর্বিভক্তকারী বিন্দু স্থানাঙ্ক তো ভিন্নই আসবে, ঠিক আছে, পরে আর ওইটা দিয়ে তো করবো। হ্যাঁ, আর একদম বাকি যা আছে সব সিনিয়র। আচ্ছা, আচ্ছা, পারবেন না এটা বাসায়? আচ্ছা। না পারলে জানাই আমাকে। অন্য টাইপের ম্যাথ আমরা লিখি একটু। অন্য টাইপের? কোথা কোথা থেকে? তো আমরা হচ্ছে আহ, এটা দেখলাম না, বৃত্তের বাইরে ত্রিকোণমিতি থেকে কি ঠিক আসতে পারে? আরে না, ত্রিকোণমিতি তো আমি 7.6 আর 7.7, এগুলো একটু বেশি করে করে মানে যদি করো তাহলে এগুলো করে দেওয়া আর কি। কোনটা? 7.6 আর 7.7। 7.6? এত দূরে? মাথায় নষ্ট। আর যদি না করা থাকে আর করো না, তাহলে মাথা নষ্ট হয়ে যাবে, বাকিগুলো রিভিশন দাও যেগুলো করছো। আচ্ছা, বৃত্তের অবিলম্বের সমীকরণ এটা হচ্ছে আমাদের পড়া দরকার নেই, ঠিক আছে? আমরা হচ্ছে এটা ম্যাথ নিয়ে করছি, কেন্দ্র আর বিন্দু যা থাকলে অটোমেটিক অবিলম্ব সমীকরণ পাবো। স্পর্শক সমীকরণও আমাদের পড়ার দরকার নাই, এটা কিন্তু আমরা করছি। এখানে শুধু শুধু সূত্র দিছে, এই সূত্র দিলে মাথা নষ্ট হয়ে যায়, বুঝছো? এগুলো ম্যাথ করে 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 আমরা হচ্ছে আগাবো। কিছু ম্যাথ দেখে আমরা আর দেখাবেন? দেখাই, যদি তোমার সমস্যা না হয়। আজকে থাক নাকি? থাকবে? থাক, আমি এখন একটু পড়ি, আমার মানে পুরা ফার্স্ট পেপার বইটা রিভিশন দেবো এখন, পারি আর না পারি। ঠিক আছে, তাইলে একটা কাজ করো, আমি তোমার দেখাই দিই আমরা কি কি পড়ছে। আচ্ছা, হয়তো দেখা যেতে পারেন যে অনুশীলনী থেকে মানে কোনগুলো হয়ে গেছে, ট্রাই করবো আর কি। এই 5 নম্বর হয়ে গেছে আমাদের, 6 নম্বরও হয়ে গেছে, একটু দেখাইতে হবে এগুলা, মানে তুমি যদি চেষ্টা করো পারবা। 7 নম্বর হয়ে গেছে। Gracias. 11 নম্বর হয়েছে। 10 নম্বর হয়েছে, যদি একটু দেখাইতে হবে। এগুলোই হয়েছে আর কি, বাকিগুলো একটু দেখাইতে হবে। আর 1 ঘন্টা বা 1 ঘন্টা বা 2 ঘন্টা ক্লাস নিলেই আর কি আমার আমাদের মনে করো অনেকটা ম্যাথ হয়ে যাবে আর কি, তাই সবগুলো ম্যাথ হয়ে যাবে। আচ্ছা, কালকে কি ক্লাস করবা?